তারপর আমি উচ্চাকাঙ্ক্ষী হয়ে গেলাম। আমি বললাম, ইরানি বিরান ভালো, কিন্তু যথেষ্ট নয়। একটা গাড়ি আমার লাগবেই লাগবে। একটা গাড়ি লাগবে। তার মানে আমার চাহিদা বেশি হয়ে গেল। আগে আমি যে $500 পেতাম, £500 পেতাম বছরে, সেটা দিয়ে আমার চলত। কিন্তু এত ভালো চলত না যে আমি মানে ambitiously বা খুব luxuriously চলবো, এরকম চলত না। তো আমি একজন বড় লেখক হয়ে গেছি। তো আমার একটা গাড়ি দরকার। একটি গাড়ি আমার লাগবেই লাগবে। Then I grew ambitious. তো আমরা জানি যে ambitious মানে হচ্ছে ambition থেকে ambitious, উচ্চাকাঙ্ক্ষী। A Persian cat is all very well. ঠিক আছে? একটা Persian cat আছে। I said, but a Persian cat is not enough. কিন্তু এটা বিড়াল যথেষ্ট না। I must have a motor car. আমার একটি গাড়ি দরকার। এই যে গাড়ি দরকার, এখানে কিন্তু লেখিকা তার মানে স্পিকার তার অবস্থানটা বললেন যে আমার একটা গাড়ি দরকার, আমার চাহিদাটা বেড়ে গেছে। আর এভাবে আমি হয়ে গেলাম একজন ঔপন্যাসিক। কারণ এটি খুবই অদ্ভুত যে লোকেরা আমাকে একটা গাড়ি দেবে যদি তুমি তাদের গল্প শোনো। আর যেহেতু মোটর কার দরকার, মোটর কার যদি কেউ কিনতে চায় তাহলে তাকে অবশ্যই আম রিভিউ করলে যে টাকা দেয়, সেই টাকা দিয়ে মোটর কার কেনা যায় না। সেই টাকা দিয়ে গাড়ি কেনা যায় না। তো গাড়ি কেনা যায় কোন টাকা দিয়ে? যদি কেউ উপন্যাস লেখে, সেই উপন্যাস খুব মানুষ পছন্দ করে এবং উপন্যাস লিখলে টাকা পাওয়া যায়, বেশি টাকা পাওয়া যায়। তো সম্পাদকরা এই রিভিউয়ারকে বলল যে আপনি শুধুমাত্র এই বড়, বড় উপন্যাসিকদের, নভেলিস্টদের নভেলগুলোকে রিভিউ করেন। তো আপনি রিভিউ করাটা যদি আপনি নিজে যদি একটা নভেল লেখেন, তাহলে তো আপনি আরো বেশি টাকা পান। আপনি একটা নভেল আমাকে লিখে দেন, আমি অমুক স্যারকে দেই আ আ উনাকে অমুক স্যারকে দেই £৩,০০০, আপনাকে আমি £৩,০০০ না দিলেও আপনাকে আমি £২,০০০ দেব একটা উপন্যাসের জন্য। সে বুঝতে পারল যে কি ব্যাপার, £২,০০০ আমি একটা উপন্যাস লিখে পাবো? আর আমি এখন কত কম পাচ্ছি। তখন সে কি করলো? সে তখন পাও অ লিখতে শুরু করলো উপন্যাস। আর এভাবেই আমি হয়ে গেলাম একজন উপন্যাসিক। তার মানে হচ্ছে উনি যখন দেখলেন যে আমার একটা গাড়ি দরকার এবং একজন নভেল লিখলে গাড়ি পাওয়া যাবে। তখন তিনি উপন্যাস লেখা শুরু করলেন এবং ঔপন্যাসিক হয়ে গেলেন। কারণ এটি খুবই অদ্ভুত যে লোকেরা তোমাকে একটি গাড়ি দেবে যদি তুমি তাদের গল্প শোনাও। ঠিক আছে? তো এই যে একটি বিষয় যে এখানে কিন্তু বেশ একটি irony ব্যবহার করেছেন যে এটা খুবই অদ্ভুত একটা বিষয় যে লোকেরা তোমাকে গাড়ি দেবে। গল্প শুনেই তারা গাড়ি দেবে। হ্যাঁ, গল্প শোনা মানে উপন্যাসটা আসলে গল্পই। আমরা যে উপন্যাস পড়ি, আমরা আসলে কি দেখি সেখানে? একটি স্টোরি দেখি, একটি গল্প দেখি। তো সেটাই বলছি যে গল্প শুনেই মানুষ তোমাকে গাড়ি দেবে। And it was true that I became a novelist for it is a very strange thing কারণ খুবই অদ্ভুত বিষয় হচ্ছে strange মানে অদ্ভুত। অদ্ভুত বিষয় হলো এই যে people will give you a motor car তোমাকে মোটর কার দিবে যদি তুমি তাদেরকে গল্প শোনাতে পারো। গল্প শোনাতে পারি। এটা আরো অদ্ভুত যে গল্প বলার মতো আনন্দদায়ক কোনো কিছু পৃথিবীতে নেই। এটা আরো অদ্ভুত যে গল্প বলার মতো আনন্দদায়ক কোনো কিছু পৃথিবীতে নেই। তাহলে তো দুটোই সুবিধা হলো। গাড়িও পাওয়া যায়, আবার গল্প তো বলতেও খুব মজা। তো আমরা জানি যে আমরাও গল্প বলতে পছন্দ করি। গল্প বলা, গল্প শোনা আমাদের কাছে পছন্দের। It is still a stranger thing that there is nothing so delightful in the world as telling stories. এখন তো বলল যে গল্প শুনি, মোটর কার দেয় মানুষ। আবার গল্প বলাটাও আনন্দের। তাহলে কিন্তু ডাবল লাভ। ডাবল, ডাবল লাভ। বিখ্যাত লেখকদের আ উপন্যাস রিভিউ করার চাইতে উপন্যাস লেখা আরো বেশি আনন্দদায়ক। বিখ্যাত লেখকদের উপন্যাস রিভিউ করার চাইতে উপন্যাস যদি আমি লিখি সেটা আরো বেশি আনন্দদায়ক। আর তারপরও যদি তোমাদের সেক্রেটারির কথা আমি শুনে আর একজন উপন্যাসিক হিসাবে আমার পেশাগত অভিজ্ঞতার কথা বলি, তো এখানে উনি যেটা বলছেন যে বিখ্যাত লেখকদের উপন্যাস যদি আমি রিভিউ করি, তার চাইতে এই রিভিউ যদি না করি, আমি যদি নিজেই লিখি, উপন্যাস লেখা আরো বেশি আনন্দদায়ক। হ্যাঁ? কারণ হচ্ছে নিজের একটি স্বকীয়তা থাকে, নিজের একটি স্বতন্ত্রতা থাকে, নিজের একটি পরিচয় থাকে যে আমি উপন্যাসিক। আর অন্যেরটা করলে সেটা তো ধার করা। আর তারপরও যদি তোমাদের সেক্রেটারির কথা আমি শুনি, সেক্রেটারি মানে সম্পাদক। ওই যে আমি বলেছিলাম যে ওই মানে স সোসাইটি মানে সমিতির যে সেক্রেটারি বা আমি ১ম এ সম্পাদক বলেছিলাম, এখানে সেক্রেটারি বলেছি। আর তারপরেও যদি তোমাদের সেক্রেটারির কথা আমি শুনি, মানে উনি যেভাবে বলেছেন আমাকে কথা বলতে, তাহলে আমি যদি ওইভাবে কথা বলি আর একজন ঔপন্যাসিক হিসাবে আমার পেশাগত অভিজ্ঞতার কথা বলি, আমি অবশ্যই একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা বলবো, যা আমাকে ঔপন্যাসিক করে দিয়েছে। মানে হচ্ছে এখানে কিন্তু উনাকে বলা হয়েছে যে আপনি আপনার পেশাগত জীবনের অভিজ্ঞতার কথা আমাদের কাছে শেয়ার করবেন। এটাই বলেছে তাদের সেক্রেটারি বা সম্পাদক। আর উনি এখন বলছে যদি আমি
সেক্রেটারির কথা মতো চলি, তাহলে আমাকে কি করতে হবে? আমি যে কিভাবে ঔপন্যাসিক হলাম, এই যে আমার এই পেশাটা ঔপন্যাসিকের পেশা, আমি যে এটা পেশায় ঢুকলাম, এই পেশায় ঢুকতে হলে আমি ঔপন্যাসিক হলাম কিভাবে, সেটাই আপনাকে এখন বলব। যখন আমাকে যদি আপনি বলেন যে আপনি কিভাবে একজন ইউটিউবার হলেন, তো তখন কিন্তু আমাকে বলতে হবে যে আমাকে ইউটিউবার কোন বিষয়টি আমাকে ইউটিউবার হতে এখানে নিয়ে এসেছে বা আমাকে অনুপ্রাণিত করেছে। এই যে এই বিষয়টি। তো ওখানে লিখছে যে ইট ইজ ফার প্লেজেন্টার, মানে আরো বেশি আনন্দদায়ক দেন রাইটিং রিভিউজ অফ ফেমাস নভেলস। তার মানে এই উপন্যাস লেখাটা ফেমাস নভেলস এর রিভিউ লেখার চাইতে অনেক বেশি মজার। অ্যান্ড ইয়েট, তারপরও ইফ আই অ্যাম টু ওবে ইয়োর সেক্রেটারি, ওইটি ইংলিশ দেখছি আমরা, যদি আমি তোমাদের সেক্রেটারির কথা মেনে নেই, অ্যান্ড টেল ইউ মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্সেস, এবং তোমাদেরকে আমার পেশাগত অভিজ্ঞতার কথা বলি অ্যাজ আ নভেলিস্ট, একজন ঔপন্যাসিক হিসাবে, আই মাস্ট টেল ইউ অ্যাবাউট এ ভেরি স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স, আমি অবশ্যই তোমাদেরকে বলবো একটি অদ্ভুত অভিজ্ঞতা সম্পর্কে, দ্যাট বিফেল মি অ্যাজ এ নভেলিস্ট, যা আমাকে বিফল করেছে। বিফল মানে কি? পতিত করেছে, আমাকে ফেলেছে। কি কি করে ফেলেছে? আমাকে একটি ঔপন্যাসিক হিসাবে ঔপন্যাসিক হিসাবে ফেলে দিয়েছে। তখন আমি ঔপন্যাসিক হয়ে গেছি। এটি একটি ঘটনা আছে। এই ঘটনাটি কি? এটি কারণটা কি? তাহলে আমরা এখন দেখব যে উনি আরো একটু কথা বলবেন। উনি কিছু, কিছু সময় খুব ইজি কথা বলেছেন, আবার কখনো, কখনো বেশ রহস্যময়, বেশ গূঢ় কথাবার্তা বলেছেন, খুব ডিপ। আর এটি বুঝতে হলে প্রথমে তোমাকে একজন ঔপন্যাসিকের মনের অবস্থাকে কল্পনা করতে হবে। এখন উনি বলবেন যে একজন ঔপন্যাসিক যখন উপন্যাস লেখেন, ওনার মনের অবস্থা কেমন থাকে, স্টেট অফ মাইন্ড কেমন থাকে। আমরা ভাবি যে উনি কিভাবে লেখেন, আমরা কিন্তু খুব মার্ভেলড হই, আমরা সারপ্রাইজড হই যে এত সুন্দর করে, এত গুছিয়ে, এত মানে গভীর কথাবার্তা উনি কিভাবে লেখেন। তো অ্যাকচুয়ালি উনি সেই বর্ণনাটাই দিবেন এখানে। আম ভার্জিনিয়া উলফ উনি এখন ব্যাখ্যা দেবেন যে অ্যাকচুয়ালি একজন লেখক, একজন ঔপন্যাসিক কিভাবে লেখে। তো এগুলো আমাদেরও দরকার, জানা দরকার, কারণ আমরা যদি নিজেরা ঔপন্যাসিক কখনো হতে চাই তাহলে আমাদের এগুলো কাজে লাগবে। আমি আশা করব আমি আশা করব যে আপনার আমি আশা করব যে আপনার পেশাগত গুপ্ত কথা আমি বিকিয়ে দেব না। আপনার আমার পেশাগত গুপ্ত কথা আমি বিকিয়ে দেব না। যদি আমি বলি যে একজন ঔপন্যাসিকের প্রধান চাওয়া হলো যতটা সম্ভব অসচেতন হওয়া। তো আমরা একটা বিষয় কিন্তু আমরা সবাই জানি। এই বিষয়টি হলো, একটা কথা আছে যে মানুষ তার ব্যবসার গোপন রহস্য মানুষকে বলতে চায় না। তার ব্যবসার একটি কি থাকে? ব্যবসার একটি গুমর থাকে। এটিকে ব্যবসায়ীরা বলে থাকে গুমর। গুমর শব্দটার অর্থ হচ্ছে গুপ্ত বিষয়। এই গুপ্ত বিষয়টা অন্য কাউকে কেউ বলতে চায় না। তার মানে আমি যদি কোনো বিষয়ে সফল হই, এই সফলতার জায়গাটাতে আমি কিপটামি করব যে আমার এই সফলতা যেন অন্যজন ভাগ করতে না পারে। এই যে এই বিষয়টির কথাই বলছে এখানে, যে আশা করব যে আমার পেশাগত গুপ্ত কথা আমি একেবারে বিকিয়ে দেব না। বিকিয়ে দেব না মানে সবাইকে বলে দেব না। যদি আমি বলি যে একজন ঔপন্যাসিকের প্রধান চাওয়া হলো যতটা সম্ভব অচেতন হওয়া। অসচেতন হওয়া। তার মানে হচ্ছে উনি কিন্তু বলছেন যে আমি পুরোটা বিকিয়ে দেব না। আমি সবটুকু বলব না। তারপরেও আমি যদি বলতে চাচ্ছি যে একজন ঔপন্যাসিকের প্রধান চাওয়া হলো, প্রধান কাজ হলো সে কি করবে? সে পুরোপুরি অসচেতন হয়ে যাবে। যখন সে উপন্যাস লিখবে সে পুরোপুরি আনকনশাস হয়ে যাবে। তার মানে ইজ আ তার অবস্থানটা এমন হবে যে সে না, সে অন্য কেউ। সে সে না। তার কোনো আইডেন্টিটি নাই। সে একজন মেয়ে না, সে একজন ছেলে না, সে একজন স্বামী না, সে একজন আম আম ছাত্র না, সে একজন গরিব না, সে একজন ধনী না। এই যে তার মানে হচ্ছে তার কোনো পরিচয়ই তার কাছে থাকবে না। এরকম বিষয়টি। যে আমি যেটি বলছি যে সে সম্ভব অসচেতন হওয়া। যখন একজন লেখক লিখবে সে যদি জানে যে আমি কে, তাহলে সে লিখতে পারবে না। তাকে ভুলে যেতে হবে যে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন। আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন এটি যদি আমি মনে রাখি তাহলে কিন্তু আমি উপন্যাস লিখতে পারব না। and to understand it you must যেটা ইংলিশে দেখছি আমরা এখানে, and to understand it এবং এটা বুঝতে you must try first to imagine a novelist state of mind। একটি উপন্যাসিকের
মনের অবস্থাকে তোমাকে কল্পনা করতে হবে। তাহলে আমরা এখন কল্পনা করা শুরু করলাম কিন্তু। যে একজন ঔপন্যাসিক কিভাবে লেখে? একজন ঔপন্যাসিক যখন লেখা শুরু করে তখন সে পুরোপুরি অসচেতন হয়ে যায় তার সম্পর্কে এবং তার আশেপাশে কি আছে সেটা সে জানে না। সে কোথায় বসে আছে, কোথায় শুয়ে আছে, তার হাতে কি আছে, তার কলম আছে কি কাগজ আছে এগুলো সে জানে না। তার মানে পুরোপুরি আনকনশাস পুরোপুরি সে হয়ে যায়। তার মানে যাকে বলা হয় নিরপেক্ষ হয়ে যায়। তার কোনো পক্ষ নাই। সে কারোর পক্ষে থাকে না। I hope I am not giving away professional secrets এই যে বলল যে আমি আমার প্রফেশনাল সেক্টরস মানে আমার ব্যবসার গুমর কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি না। আমার পেশার গুমর কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি না। If I say that a novelist's chief desire is to be as unconscious as possible যতটা সম্ভব অসচেতন হবে। তো এখন একজন মানুষ তো পুরোপুরি অসচেতন হলে তো সে হবে না। পুরোপুরি অসচেতন হলে তো সে ঘুমিয়ে পড়বে। সে ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়লে তো লিখতে পারবে না। তার মানে যতটা সম্ভব অসচেতন হতে হবে তাকে। এরপরে আমরা দেখছি একজন ঔপন্যাসিককে তার মধ্যে একটি অসীম আলসেমির অবস্থা সৃষ্টি করতে হবে। আলসেমি বলতে এখানে যেটি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি আমি ওয়ার্ডটা হয়তো ভালো চুজ করতে পারিনি। এই আলসেমি শব্দটা এখানে হয়তো এত ভালো আসেনি। যদি অনেক কাজ করতে হয়েছে হয়তো এখানে একটু গ্যাপ হয়েছে। তো আলসেমি বিষয়টা আমি একটু বোঝাচ্ছি এখানে কি বলতে চাচ্ছেন। উনি বলতে চাচ্ছেন যে নিষ্ক্রিয়তা। তার মধ্যে একটা অসীম নিষ্ক্রিয়তার অবস্থা সৃষ্টি করতে হবে। কোনো জোরাজুরি করা যাবে না যে এটি মনে আসছে না তো আসছেই না। এটি ভুলে গেছি তো ভুলেই গেছি। এটি এখন লিখবো, লেখার ক্ষেত্রে আমি এটা লেখা ঠিক হবে কিনা? না লেখা ঠিক হবে। তার মানে কোনো জায়গায় কোনো বাধা নাই। লিখতে গিয়ে আমার মনে করা যাবে না যে আমি একজন মেয়ে, আমি এটা লিখলে লোকেরা আমাকে খারাপ ভাববে। আমার এটা মনে করা যাবে না যে আমি একজন শিক্ষক, শিক্ষক হয়ে আমি এটা লিখবো তাহলে আমার স্টুডেন্টরা মনে করে কষ্ট পাবে। আমার সম্পর্কে আম মিস আ ব্যাড ইমেজ আসবে আমার। এই বিষয়গুলো মনে করা যাবে না। এখানে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা লিখে যেতে হবে। তার মানে এই যে এখানে একটি নিষ্ক্রিয়তার অবস্থা সৃষ্টি করতে হবে। আল্টিমেট অবস্থা চরম নীরবতা ও নিয়মতান্ত্রিকতার ভিতর দিয়ে ভিতরে জীবন এগিয়ে যাবে তাই সে চাইবে। তার মানে এখানে কিন্তু চরম নীরবতা থাকবে। নীরবতা। তার মানে হচ্ছে সে কিচ্ছু বলবে না, কোনো কথা বলবে না। নিয়মতান্ত্রিকতা মানে হচ্ছে যেভাবে তার কলম চলছে সেই কলম অনুযায়ী সে চলতে থাকবে। সে এখানে কোনো বাধা দিবে না। তাহলে আমরা ইংলিশে দেখে নেই। He has to induce in himself a state of তার মধ্যে নিয়ে আসতে হবে একটি অনন্ত লেথার্জি। লেথার্জি মানে হচ্ছে ওই লেথার্জি মানে আলসেমি। তো লেথার্জি এখানে আমি বললাম যে অবসন্নতা, নিষ্ক্রিয়তা। He wants life to proceed with the utmost quiet and regularity এবং সে চাইবে তার জীবনটা যেন কিভাবে চলে প্রসিড করে মানে সামনে এগিয়ে যায় চরম নীরবতা এবং নিয়মতান্ত্রিকতা দিয়ে। সে চায় একই মুখ বারবার দেখতে, একই বই বারবার পড়তে, দিনের পর দিন, মাসের পর মাস একই কাজ করে যেতে। একজন ঔপন্যাসিকের মানসিকতা, একজন ঔপন্যাসিক কি চায় সেটি কিন্তু বর্ণনা করছে। এটি কিন্তু ভুলে গেলে চলবে না যে অ্যাকচুয়ালি আমরা কি পড়ছি, আমরা কি জানছি। একজন ঔপন্যাসিক চায় একই মুখ বারবার দেখতে, একই বই বারবার পড়তে, দিনের পর দিন, মাসের পর মাস একই কাজ করে যেতে। মানে কোনো নতুনত্ব নাই। নো নভেলটি। এভরিথিং ইজ অ্যাজ ইউজুয়াল। আগে যা করেছি সব নিয়মতান্ত্রিকতার মধ্যে। আমরা এর আগে দেখেছি যে এখানে লিখেছে যে ভিতর যে নীরবতা, চরম নীরবতা ও নিয়মতান্ত্রিকতার ভিতরে জীবন এগিয়ে যাবে তাই সে চাইবে। তার মানে উপন্যাসের যে জীবন, সেই জীবনটা চলবে হচ্ছে খুবই নিয়মের মধ্যে, খুবই ইজিলি। সে সেখানে দেখবে যে সে বারবার একই মুখ নিয়ে আসছে লেখায়, বারবার একই বই পড়তে চাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস একই কাজ করতে চায় হচ্ছে একজন উপন্যাসী। যাতে সে মোহটি না ভাঙে। তার মানে আমরা একটু আগে দেখলাম যে এই যে লেখক বা এই ঔপন্যাসিক সে কিন্তু একটি মোহর মধ্যে আছে, একটি অবসন্নতার মধ্যে আছে। যে আমরা মোহ মানে জানি যে একটি ভিন্ন অবস্থা ট্রান্স বলতে বোঝায় আ সম্মোহন। এই সম্মোহন বলতে কি বোঝায়? সম্মোহন বলতে যে আমি যদি ধ্যানে চলে যাই, আমি ধ্যানে চলে গিয়ে আমি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আমি পুরোপুরি ফোকাসড হয়ে গেছি। আমার ব্রেইনটা ওই ধ্যানে ফোকাসড হয়ে গেছে। আমি কোনো আমার আ পীর বা অলি আল্লাহকে আমি স্মরণ করছি।
তো সেক্ষেত্রে কিন্তু আমি ফোকাসড, এই যে এই ফোকাসড অবস্থা থেকে যদি আমি ফোকাসড অবস্থা থেকে কিন্তু আমি বের হতে পারবো না তখন। আমি পুরোপুরি তখন ওই দিকেই আছি। তখন আমি সম্মোহনে আছি। আমি ট্রান্সে আছি। এই যে এই ট্রান্স বা সম্মোহন অবস্থাটাকে বলা হচ্ছে মোহ। আর এই মোহটা কিন্তু ভাঙ্গা যাবে না। এই মোহ ভাঙলেই কিন্তু আমার ঔপন্যাসিকের যে শক্তি, সে শক্তিটা কমে যাবে। যাতে সে মোহটি যেন না ভাঙে, যার মধ্যে সে বসবাস করছে। তার মানে আমরা যে মেডিটেশন এর মধ্যে থাকি, সেই মেডিটেশনটা ভাঙ্গা যাবে না। তার মানে একজন নভেলিস্টও একটি মেডিটেশন এর মধ্যে থাকে, ধ্যানের মধ্যে থাকে, একটি মোহর মধ্যে থাকে, অবসেশন এর মধ্যে থাকে, তার একটি অবসন্নতার মধ্যে থাকে। তাকে সেটির মধ্যে থাকতে হবে। যাতে সেই জড়সড় মোহাচ্ছন্ন চেতনা, তার মধ্যে কিন্তু চেতনা নাই। চেতনা নাই তা কিন্তু না। একেবারে চেতনা নাই তা না। তার মধ্যে জাগতিক চেতনা নাই। সে যা তার আশেপাশে কি হচ্ছে, তার আশেপাশে কে বলছে, কথা বলছে, তার আশেপাশে কি ঘটছে না ঘটছে, তার আশেপাশে কে কি মনে করছে, এই বিষয়গুলো সম্পর্কে তার চেতনা নাই। কিন্তু তার মধ্যে কিন্তু একটা চেতনা আছে। সেটা হচ্ছে মোহাচ্ছন্ন চেতনা। ওই যে বললাম যে মেডিটেটিভ, তার মধ্যে একটি মেডিটেটিভ একটি আ কনশাসনেস থাকবে। মেডিটেটিভ কনশাসনেস, একটি মেডিটেটিভ ফিলিং থাকবে জড়সড়। যেটা কি খুবই, খুবই জড়সড়, খুবই মানে আ এস মানে প্রসারিত না, ইজি, সিম্পল, খুব ছোট, খুব কম জায়গার মধ্যে তার ফোকাসড চেতনাটা তার ফোকাসড। সেই কল্পনার কোনো উপদ্রব বা বিঘ্ন না ঘটে। যাতে সেই জড়সড় চেতনা, মোহাচ্ছন্ন চেতনা যে সে চেতনার মধ্যে আছে এবং সেই কল্পনার মধ্যে আছে, এই কল্পনার যেন কোনো উপদ্রব বা বিঘ্ন না ঘটে। যদি বিঘ্ন ঘটে তাহলে কিন্তু তার ঔপন্যাসিকতা থাকবে না। সে চলে যাবে হচ্ছে, সফল হতে পারবে না। তার মানে সে যখনই বাস্তব জীবনে চলে আসবে, সে যখনই নিজেকে আবিষ্কার করে ফেলবে যে হ্যাঁ, আমি তো আমি তো আম আম জুলভার, আমি তো মির্জা জুলফি জোবায়ের, আমি তো মির্জা সুলতান মাহমুদ স্বপন, বা আমি তো আ এই যে যখনই মনে করবে সে আমি একজন ঔপন্যাসিক, তখনই কিন্তু সেটা পারবে। রহস্যময় কোনো কিছুর সন্ধান করা, রহস্যময় কোনো কিছুর সন্ধান করা। মগ্ন চেতনা। মগ্ন চেতনা আমরা বুঝছি যে একটু আগে বললাম যে আপনার মোহর মধ্যে থাকে। চেতনা থাকবে কিন্তু মগ্ন। কোথায় মগ্ন? হয়তো আমি যে বিষয়টি নিয়ে ধ্যান করছি, যে বিষয়টা চিন্তা করছি সেখানেই। হয়তো আমি একটি দৃশ্য নিয়ে চিন্তা করছি, যে দৃশ্যে কোনো আ কৃষক মাঠে কাজ করছে। তো ওই দৃশ্যটাই কিন্তু আমাকে মগ্ন চেতনায় ওখানে নিয়ে গেছে। ওখানেই আমি আছি কৃষকের সঙ্গে। আমি আর কাউকে চিনি না, আর কাউকে বুঝি না। আমি শুধু কৃষককে দেখছি। হঠাৎ ছোটা। তার মানে এখানে সে কিন্তু রহস্যের ভিতরে কিছু একটা সন্ধান করছে। তার মধ্যে মগ্ন চেতনা চলে আসছে এবং সে পৃথিবীর সবকিছু ভুলে গেছে এবং ভুলে যাওয়ার পরেই কিন্তু তার এই জ্ঞানের যে পর্যায়টা, এই যে তার মানে তার যে বুদ্ধির পর্যায়তে সে এখন যে মানসিকতায় আছে, এই মানসিকতাটা কিন্তু হঠাৎ দ্রুত ছুটে চলে শুরু করছে। বেগে ছুটেছে। কারণ কি? সে জানে না যে সে একজন মানুষ। সে একজন মানুষ, সে কিন্তু আর বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? তার মধ্যে মগ্ন চেতনার সৃষ্টি হয়েছে। তার মধ্যে যে আম আম মোহাচ্ছন্ন চেতনা এসেছে, সে কিন্তু বুঝতে পারছে না যে সে একজন মানুষ এবং তার ধারণাই নাই যে সে একজন মানুষ, তার মধ্যে লিমিটেড পাওয়ার আছে। এই লিমিটেড পাওয়ারটাকে যখন সে ভাবলো যে আমি I am unlimited এবং আমি যেখানে সেখানে ছুটে যেতে পারি, তখন সে হঠাৎ বেগে ছুটতে শুরু করলো এবং হঠাৎ আবিষ্কারের ধারা চলতে শুরু করলো। এবং সে দেখলো যে একের পর এক সে কি সব দেখছে, কি সব জানছে, কি সব বুঝছে এবং বোঝার পরে সে লিখতে শুরু করলো এবং যখন সে দেখলো যে অনেক কিছু সে জেনে গেছে, অনেক কিছু সে বুঝে গেছে, যেগুলো তার বাস্তব চেতনায় যদি সে থাকতো, যদি সে সচেতন থাকতো, যদি সে চারপাশের সবকিছুকে অনুভব করতে পারতো, বুঝতো যে হ্যাঁ, এটি আমার বন্ধু, এ আমার স্ত্রী, এটি আমার ঘর, এটি আমার সোফা, এটি আমার খাট, এটি আমার ল্যাপটপ। এই বিষয়গুলো যদি তার মধ্যে অনুভূতিগুলো থাকতো, তাহলে কিন্তু এই জোরে সে বের হতে পারত না এবং এত কিছু সে জোরে লিখতে পারত না। তার ধারা, এই যে বেগে যার ধারা চলতে থাকে, বেগে তার ধারা চলতে থাকলো। তো এই বিষয়গুলো বোঝানোর জন্য আমাকে একটু বেশি কথা বলতে হচ্ছে। তো যদি আমি বেশি কথা না বলি, এই বিষয়গুলো আপনাদের কাছে দেখবেন যে অনেকটাই মানে খোলাটে থাকছে। তো আমারও খুব বেশি বলতে ইচ্ছে করে না। কিন্তু এই জায়গাগুলোতে গ্যাপ থাকলে আপনি আসলে এটাকে এনজয় করতে পারবেন না। যে অ্যাকচুয়ালি এই এত বড় স্পিচটা এখানে আপনি যদি এনজয় না করেন, সেক্ষেত্রে এটি আমিও ব্যর্থ হব।
তো যা হোক আমরা পরবর্তীতে দেখছি যে হি ওয়ান্টস টু দ্য সেম ফেসেস, আমরা ইংলিশটা দেখি, আমি এটি করেছি বাংলা ইংলিশ মিশিয়ে করেছি সো দ্যাট আপনি দুবার দেখেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি জানি যে কেউ কোনো কিছু যদি আপনি একাধিকবার ফেস করেন সেটি কিন্তু আপনার বেশি মনে থাকে। যদি আপনার চেহারা আমি যদি আপনি যদি আমার চেহারা কয়েকবার দেখেন তাহলে আপনি আমার চেহারাটা মনে রাখতে পারবেন। আর if you see just once you will forget it very soon. তো he wants to see the same faces, আমরা ইংলিশটা আবার দেখছি, don't mind. He wants to see the same faces, to read the same books, to do the same things day after day, দিনের পর দিন, month after month while he is writing. যখন সে লিখছে তখন সে একই জিনিস, একই মানুষ, একই জিনিস বারবার দেখতে চায় so that nothing may break the illusion in which he is living. যাতে সে তার এই মোহটা, illusion মানে হচ্ছে মোহ, এই মোহটা যে মোহর মধ্যে সে বসবাস করছে, যে মোহর মধ্যে বসবাস করেছে উপন্যাসে লিখছে, এই মোহটা যেন কোনোভাবেই না ভেঙে যায় so that nothing may disturb, কোনো কিছু যাতে ডিস্টার্ব করতে না পারে অথবা ডিসকোয়াইট করতে পারে না পারে। ডিসকোয়াইট মানে হচ্ছে আমরা জানি যে সাইলেন্স থাকে, সেই সাইলেন্স মানে হচ্ছে কোয়াইটনেস, নীরবতা, সেই নীরবতাকে যখন ভেঙে দেওয়া হয় তাকে বলা হয় ডিসকোয়াইট করা। ডিস্টার্ব অর ডিসকোয়াইট করতে পারবে না, তার মিস্টেরিয়াস না নোজিং অ্যাবাউটস, মিস্টেরিয়াস নোজিং অ্যাবাউটস। তো নোজিং অ্যাবাউটস বলতে এখানে হচ্ছে নোজ মানে কি, নোজ মানে তো নাক, সেখানে নোজিং অ্যাবাউট এইটি ফ্রেজ, এই ফ্রেজটিতে বোঝানো হচ্ছে যে কোনো কিছু না খোঁজা, আমরা যেমন ঘ্রাণ ঘ্রাণ নেওয়ার চেষ্টা করি, এখানে খোঁজার কথা বলা হচ্ছে যে রহস্যময় কিছু একটা সে খুঁজে পাবে, রহস্যময় সে কিছু খোঁজার চেষ্টা করবে। ফিলিংস রাউন্ড, এবং চারদিকের নতুন অনুভূতি তার মধ্যে আসবে, ডার্টস আসবে তার মধ্যে, ডার্টস। তো ডার্টস আসবে বলতে এখানে তার মধ্যে কি আসবে, তার মধ্যে সাহস আসবে, সাহস মানে গতি আসবে, বেগ আসবে, ডার্টস। ড্যাশেজ আসবে, ড্যাশ মানে হচ্ছে আপনার ধাক্কা আসবে, এটা শক্তি আসবে, তাকে কেউ ধাক্কা দেবে। অ্যান্ড সাডেন ডিসকভারিজ, এবং সে হঠাৎ করে আবিষ্কার করবে অফ দ্যাট ভেরি শাই অ্যান্ড ইলুসিভ স্পিরিট, সেখানে সে কি আবিষ্কার করবে, সেই লাজুক এবং ইলুসিভ স্পিরিট দেখবে সে, যে একটা জড়ঠর এবং মোহময় একটা চেতনা তার মধ্যে এসেছে, তার মধ্যে একটা চেতনা এসেছে, সেই চেতনাটার নাম হচ্ছে ইমাজিনেশন, এবং সেই কল্পনার মধ্যে দিয়ে সে লিখবে বড় কোনো লেখা এবং গুরুত্বপূর্ণ লেখা হয়ে যাবে সেটি। আমার সন্দেহ হয় যে এই মানসিকতা নারী পুরুষ উভয়েরই সমান। আমার সন্দেহ হয়, কি সন্দেহ হয়, যে এই যে মানসিকতাটা, এই যে কোন মানসিকতা, যে আমাদের কিভাবে ঔপন্যাসিক হতে হবে, এটি অ্যাকচুয়ালি শুধুমাত্র যে নারীদের ব্যাপারে সত্যি তা না, এটি নারী পুরুষ উভয়েরই সমান। এটি যেমনটি হতে পারে, আপনারা আমাকে কল্পনা করুন যে আমি মোহাচ্ছন্ন অবস্থায় উপন্যাস লিখছি। তার মানে এখানে কি বলছে, এটি যেমনটি হতে পারে, আপনারা আমাকে কল্পনা করুন যে আমি মোহাচ্ছন্ন অবস্থায় উপন্যাস লিখছি। আপনি কল্পনা করুন যে একজন বালিকা, তার মানে এখানে লেখিকা আবার চলে গেল কোথায়, তার কথা বলতে, যে আমাকে ভাবুন আপনারা যে আমি কি করছি, আমি মোহাচ্ছন্ন অবস্থায় একটি উপন্যাস লিখছি। এই যে মোহর কথা বললো এতক্ষণ, যে আনকনসিয়াসনেস, অসচেতনতার কথা বললো, যে একটি ইলিউশনের মধ্যে লেখককে থাকতে হবে, উপন্যাস লেখককে। তো এখন বলছে যে আপনারা মনে করেন, আপনারা কল্পনা করেন যে আমি ভার্জিনিয়া উলফ, আমি কি করছি, একটি উপন্যাস লিখছি সেই মোহাচ্ছন্ন অবস্থায়, ওই যে মোহাচ্ছন্নের কথা বললাম। আপনি কল্পনা করুন যে একজন বালিকা হাতে কলম নিয়ে বসে আছে। তাহলে এই বালিকাটা কোন বালিকা, ওই যে ভার্জিনিয়া উলফ যে কৈশোরে যে লেখার চেষ্টা করেছে সেই ভার্জিনিয়া উলফের কথা বলা হচ্ছে, হাতে কলম নিয়ে বসে আছে, যে কলমটি অনেক মিনিট যাবত, অনেক ঘন্টা যাবত দোয়াতে ডোবানো হয়নি। তো আমরা জানি যে দোয়াতে যদি কলম ডোবানো না হয় তার অর্থ উনি কি বলা হচ্ছেন এখানে, অ্যাকচুয়ালি ইনি বলছেন একটি কথা, সেটি দিয়ে অন্য কিছু বোঝাচ্ছেন। তার মানে এখানে বোঝাচ্ছেন যে কলম ডোবায়নি মানে কি, সে লেখে নাই। কলম ডোবানো মানে সে কলম ডোবালে সে কালি লাগতো, সেই কালি দিয়ে সে লিখতে পারতো। তার মানে একটা মেয়ে সে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট চুপচাপ বসে আছে, তো আছে, তারপরে সে কিছুই লিখছে না। তো এটাই হচ্ছে সম্মোহন। এই সম্মোহনে তার ব্রেনের, তার তার মানসিকতায়, তার স্বকীয়তায় একটি নতুন ভাব, নতুন একটা ধারা, নতুন একটা পরিবেশ সৃষ্টি হবে, এবং সেই পরিবেশই তাকে লিখতে দেবে এই নতুন উপন্যাস বা উপন্যাসের নতুন ঘটনার ক্রম। এখানে যদি বলছে, ইংলিশটা আবার দেখে নিই, আই সাসপেক্ট দ্যাট দিস স্টেট ইজ দ্য সেম বোথ ফর মেন অ্যান্ড উইমেন। এই অবস্থাটা, স্টেট মানে কিন্তু অবস্থা, আর সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ করি। আমার সন্দেহ হয় যে এই অবস্থাটা পুরুষ নারী পুরুষের সবার সমান। বি দ্যাট অ্যাজ ইট মে,
বি দ্যাট অ্যাজ ইট মে, এটা যেমনই হোক না কেন, আই ওয়ান্ট ইউ টু ইমাজিন মি, আমি যেটা বলি যে আপনারা আমাকে কল্পনা করুন, রাইটিং এ নভেল ইন স্টেট অফ ট্রান্স। এই যে ট্রান্স এর কথা বললাম আমি, মোহন অবস্থা, সম্মোহন অবস্থা, যে সম্মোহন অবস্থায় একজন রাইটার লিখলে তার লেখাটা ভালো হয়, সেই সম্মোহন অবস্থার মধ্যে আমি লিখছি, আপনারা কল্পনা করেন। আই ট্রান্স মানে কিন্তু বলেছি সম্মোহন অবস্থা বা সেই যে ইলিউশন, মোহ। আই ওয়ান্ট ইউ টু ফিগার টু ইয়োরসেলভস এ গার্ল, আমি চাই যে আপনারা নিজেদেরকে ভাবেন যে একটি মেয়ে বসে আছে কোথায়, একটি মেয়ে বসে আছে উইথ এ পেন ইন হার হ্যান্ড, তার হাতে একটি কলম নিয়ে বসে আছে। হুইচ ফর মিনিটস, সে বসে আছে, কলমটা যে বসে আছে, যে কলমটা মিনিটের পর মিনিট, তারপরে ঘন্টার পর ঘন্টা, সে নেভার ডিপস ইনটু দ্য ইঙ্কপট, সে কিন্তু ডিপ মানে ডুবানো, ডিপ মানে চুবানো বা ডুবানো, সে এই দাঁত দোয়াতে কিন্তু ডুবায় নাই, ডুবায়। যখন এই মেয়েটির ছবি আমার চোখে ভাসে, তখন আরো একটি ছবির সাথে দৃশ্যটি মিলে যায়, আর সেটি হলো একজন জেলে স্বপ্নে বিভোর হয়ে একটি গভীর হ্রদের কিনারে শুয়ে বড়শির ছিপ পানির উপর দিয়ে ঝুলে আছে। তো এটি একটি ইমেজ, এই ইমেজটা আপনারা নিজেরাও কল্পনা করেন, নিজেরা কল্পনা করলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি একটি বড়শিওয়ালা মানুষ, সে যখন নদীতে মাছ ধরে, এই মাছ ধরার ক্ষেত্রে কেমন ভাবে মাছ ধরে আমরা জানি, সে কিভাবে মাছ ধরে আমরা দেখছি। আবার যখন এই মেয়েটির ছবি আমার চোখে ভাসে, আমি যখন এই মেয়েটিকে মনে মনে ভাবি যে মেয়েটি, ওই যে সেই মেয়েটি, যে মেয়েটি উপন্যাস লেখার চেষ্টা করছে এবং তার দোয়াতে কলমটা সে ঢুকাতে পারে নাই, কারণ তার সে সম্মোহতে আছে, সে লেখার কথা ভুলে গেছে। তখন আরো একটি ছবির সাথে দৃশ্যটি মিলে যায়, আর সেটি হলো একজন জেলে স্বপ্নে বিভোর হয়ে একটি গভীর হ্রদের কিনারে শুয়ে বড়শির ছিপ পায়ের উপরে দিয়ে ঝুলে আছে। তো বড়শির ছিপটা পানির উপর দিয়ে ঝুলে আছে, আর এই জেলে গভীর স্বপ্নে বিভোর হয়ে নদীর পাড়ে বসে আছে, কিন্তু বড়শির ছিপটা কোথায়, বড়শির ছিপের যে এটা সেটা পানির উপরে ঝুলে আছে। তো এইরকম পরিবেশের সাথে ওর এই বিষয়টা মিলে যাচ্ছে, তার মানে হচ্ছে এখানে একজন জেলে যেভাবে মাছ ধরার জন্য ওয়েট করে, একজন ঔপন্যাসিককেও সেভাবে কি করতে হয়, ওয়েট করতে হয় তার ভাব আসার জন্য, সে কি লিখবে। তাহলে আমরা দেখলাম এখানে the image that comes to my mind when I think of this girl is the image of a fisherman lying sunk in dreams on the verge of a deep lake, এটি গভীর সমুদ্রের তীরে সে বসে আছে with a rod held out over the water, এমন ভাবে ধরে ধরে আছে এটা যে সেটা পানির উপরে ধরে আছে, সে বড়শিটা পানির উপরে ধরে আছে এবং সে শুয়ে আছে। আমাদের অবচেতন সত্তার গভীরে যে জগৎ ডুবে আছে, তার মানে আমাদের মনের মধ্যে একটা মন আছে, সেই মনটা সাবকনশাস মন। এই সাবকনশাস মনকে আমরা চিনি না, আমরা এই সাবকনশাস মনকে আমরা চিনি না, এই মনটাকে আমরা চিনি না, আমরা নিজেরাই চিনি না। কখনো কখনো কেউ কেউ চিনতে পারে এবং আমরা বুঝি যে হ্যাঁ এই সাবকনশাস মনটা কখনো কখনো বুঝতে পারে। আমাদের অবচেতন সত্তার গভীরে যে জগৎ ডুবে আছে, সেই জগতে মেয়েটি তার কল্পনাকে লাগামহীন ভাবে দ্রুত ছুটতে দিয়েছে। তার মানে আমরা যেভাবে কি করি, she was letting her imagination, she was letting her imagination sweep, sweep মানে কি ছুটে যাওয়া, unchecked, unchecked মানে থামায় নাই, যা ইচ্ছে করো, ঘোড়ার কোনো লাগাম নাই, unchecked around every rock and cranny of the world, পৃথিবীর যত কিছু আছে, পৃথিবীর যত উপর নিচ আছে, রক এন্ড ক্র্যানি, রক এন্ড ক্র্যানি মানে হচ্ছে, রক মানে হচ্ছে পাথর, আর ক্র্যানি মানে ফাটল বা ছিদ্র। এই ফ্রেজটির অর্থ হচ্ছে উত্থান পতন, পৃথিবীর যত উত্থান পতন আছে, that lies submerged in the depths of our unconscious being, আমাদের অবচেতন সত্তায় যেটি থাকে, সেই অবচেতন সত্তার মধ্য দিয়ে এই ঔপন্যাসিক চলতে শুরু করলো। তার মানে অ্যাকচুয়ালি সে এতক্ষণ ছিল কিন্তু নিজের মনের মধ্যে, এখন যেসব লিখলো, লেখার পরে আমাদের মনের মধ্যেও সে ঢুকে গেল। সে ঢুকে গেল কোথায়, আমাদের সেই মনের মধ্যে যেখানে রক এন্ড ক্র্যানি আছে, অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ সাবমার্জড, সাবমার্জড মানে ডুবে আছে, ডুবন্ত, ডুবন্ত আছে, পানির নিচে ডুবে আছে, ডেপথস অফ আওয়ার আনকনশিয়াস বিইং, আমাদের মনের মধ্যে যে অসচেতন একটা সত্তা আছে, এই অসচেতন সত্তার মধ্যে এটি ডুবে গেছে, এই গভীর সাগরের মধ্যে আমাদের তার অনুভূতিটা ঢুকে গেছে এবং সেটি সে খুব দ্রুত চালাচ্ছে। এখন আসছে অভিজ্ঞতার কথা।
এখন কিসের কথা আসছে? অভিজ্ঞতার কথা। সেই অভিজ্ঞতার কথা বলবো যেটি পুরুষ লেখকদের চাইতে মেয়ে লেখকদের কাছে বেশি পরিচিত। পুরুষ লেখকদের চাইতে মেয়ে লেখকদের কাছে বেশি পরিচিত যেটি, সেটির কথা বলবো আমরা এখন। এখন আসছে অভিজ্ঞতার কথা। এই অভিজ্ঞতা বলতে কোনটিকে বোঝাবে? এমন একটি অভিজ্ঞতার কথা বলবে যে অভিজ্ঞতাটা পুরুষেরা খুব বেশি পায় না, কিন্তু মেয়েদের কাছে এই অভিজ্ঞতাটা খুবই কমন। সব মেয়েই মোটামুটি এই অভিজ্ঞতাটা অনুভব করে থাকে, go through করে থাকে। তাহলে ইংলিশে দেখি, now came the experience that I believe to be far commoner with women writers than with men. The line raced through the girl's fingers. The line raced through the girl's fingers. তার মানে এই যে রেখাটি কি করলো? রেস্ট থ্রু করলো। মানে এই যে আমরা বলছি যে রেখা কোনটি? আমরা জানি যে কলম দিয়ে আমরা রেখা টানি। তো আমি যদি এই কলম দিয়ে না টানি, তো আমি কিন্তু আপনাদের এখানে রেখা দেখাতে পারছি যে এটি একটি রেখা। এই যে রেখা চলছে, এই যে রেখা চলছে, রেখা চলছে। তো এই যে রেখাটি চলছে, আপনি কিন্তু জানেন যে কলম দিয়েও কিন্তু আপনি এরকম করে একটা রেখা তৈরি করতে পারেন। এখানে যেটি বলছে যে লেখিকা লেখিকা যেটি বলছেন যে ওই যে মেয়েটির হাতে যে কলম আছে, সেই কলমের যে ফিঙ্গার গুলো দিয়ে, এই ফিঙ্গার গুলো দিয়ে লাইন তৈরি হচ্ছে। সে আঙ্গুল গুলো দিয়ে লিখছে। এই লাইনটা চলতে শুরু করেছে, রেস করতে শুরু করেছে। রেস মানে দৌড়ে যাওয়া। সে কিন্তু খুব দ্রুত যাচ্ছে। আগে কিন্তু সে আস্তে আস্তে হাঁটতো, কিন্তু যেহেতু সে সম্মোহনে আছে, সে কিন্তু এখন খুব দ্রুত আগাচ্ছে। তার মধ্যে নতুন জ্ঞান, এক অদ্ভুত জ্ঞান ঢুকে এসেছে। দ্য লাইন রেস্ট থ্রু দ্য গার্লস ফিঙ্গার্স। তার মানে আঙ্গুলের ভিতর দিয়ে তার এই যে লাইনগুলো চলতে থাকলো, লাইনের পর লাইন, লাইনের পর লাইন, সেই রেখাটা অনেক বড় হতে হচ্ছে। এগুলো সব ফিগারেটিভ কথাবার্তা। লাইন বড় হচ্ছে, তার মানে হচ্ছে এখানে তার কথাগুলো বেড়ে যাচ্ছে, তার উপন্যাস পান্ডুলিপিটা আরো বড় হচ্ছে, লেখাটা বেড়ে যাচ্ছে। তো রেখাটি কলমের লেখার রেখা বোঝাচ্ছে। মেয়েটির আঙ্গুলের ভিতর দিয়ে খুব দ্রুত অগ্রসর হলো। তার কল্পনা লাগামহীন ভাবে ছুটে চললো। তার কল্পনা এই যে এখানে আমরা একটু এলোমেলো হয়েছে, জাস্ট আমি এই যে এটি উপরে যাবে, উড়িয়ে দেই, সন্দেহ থাকবে না। জাস্ট এই যে এখানে দেখলাম আমরা, তার কল্পনা কি করলো? লাগামহীন ভাবে ছুটে চললো। রেখাটি গভীর অন্ধকার জলাশয় খুঁজলো, যেখানে সবচেয়ে বড় মাছ ঝিমায়। তার কল্পনা লাগামহীন ভাবে ছুটে চলছে, আর তার রেখাটি আস্তে আস্তে গভীর থেকে গভীরে চলে যাচ্ছে। সেই কোন গভীরে, সে আস্তে 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 আস্তে, তার কিন্তু লাগাম কিন্তু নাই। সে কিন্তু ভুলে গেছে যে সে সীমাবদ্ধ, সে মানুষ, তার অনেক সীমা আছে, সে মরে যাবে, তার মৃত্যু আছে। এই বিষয়টি সে ভুলে গেছে। তার কল্পনা লাগামহীন ভাবে ছুটে চলেছে, এবং সেই কল্পনার যে বাস্তবায়ন, সেই হাতে যে সে লিখছে বাক্যের পর বাক্য, গল্পের পরে গল্প, এগুলো সে যে লিখছে, এই যে সেই রেখাটি, এই যে রেখা দিয়ে এটাকে বোঝানো হয়েছে। রেখা দিয়ে কাকে বোঝানো হয়েছে? ওনার এই গল্পের বিষয়টাকে বোঝানো হচ্ছে, উনি কি বলতে চাচ্ছে। রেখাটি গভীর অন্ধকার জলাশয় খুঁজলো, যেখানে সবচেয়ে বড় মাছ ঝিময়। তার মানে সবচেয়ে বড় মাছের খোঁজে কিন্তু সে চলে গেছে কোথায়? আটলান্টিক মহাসাগরের সেই গভীরতম পর্যায়ে। সেখানে গিয়ে সে খুঁজছে এখন যে এখানে পৃথিবীর সবচাইতে বড় তিমি কি করছে? ঝিমোচ্ছে। সে ঘুমাবে না জাগবে, এটি সে ভাবছে আর ঝিমোচ্ছে। আর ইমাজিনেশন হ্যাড রাশড অ্যাওয়ে। তার ইমাজিনেশন কি করেছে? দ্রুত ছুটেছে, লাগাম ছুটেছে, তারা চলেছে। ইট হ্যাড শট দ্য পুলস। এরা জলাশয়গুলো খুঁজেছে, দ্য ডেপথস, গভীরতাগুলো খুঁজেছে। কোথায় জলাশয় আছে, কোথায় গভীর জলাশয় আছে, কোথায় প্রশান্ত মহাসাগর, কোথায় আটলান্টিক মহাসাগর, কোথায় ভূমধ্যসাগর, দ্য ডেপথস, দ্য ডার্ক প্লেসেস, এবং অন্ধকার জায়গা খুঁজেছে যে কোন অন্ধকারের মধ্যে কি আছে। আগে তো আমি অন্ধকারে কখনো চোখে দেখি নাই, কিন্তু এখন তো আমার নতুন একটি আলো এসেছে, নতুন একটি দিব্য জ্যোতি এসেছে আমার চোখে, যে চোখটা, যে সম্মোহ আমাকে সব জায়গায় দেখতে দিচ্ছে। আমি সব অন্ধকার দেখতে পারি। আমি মানুষের মনের ভিতরকার অন্ধকার থেকে আমি দেখে বুঝে ফেলতে পারি। হোয়ার দ্য লার্জেস্ট ফিশ স্লাম্বার। মানে এখানে গিয়েই সে পাবে তার সবচেয়ে লার্জেস্ট ফিশটা পাবে। তার মানে তার যে সবচেয়ে বড় কাঙ্ক্ষিত যে আবিষ্কার, কাঙ্ক্ষিত যে সৃষ্টি, সেই সৃষ্টিটাকে সে কিন্তু এই গভীরতম জায়গায় যাওয়ার পরেই পেতে পারে।
তার মানে এর আগে কিন্তু সে ছোট মাছ বড় মাছ ধরবে, এই ছোট মাছ ধরবে, ছোট মাছ ধরবে, মাঝারি মাছ ধরবে। এই ছোট মাছ ধরা মানে হচ্ছে সে ছোট, ছোট উপন্যাস লিখবে। মাঝারি ধরা মানে মাঝারি, মাঝারি উপন্যাস লিখবে। এবং যখন সে পুরোপুরি গভীরে চলে যাবে তখন কিন্তু সে পেয়ে যাবে তার সবচাইতে বড় মাছটা। অ্যান্ড দেন দেয়ার ওয়াজ এ স্ম্যাশ। এবং তারপরে কি হবে? একটা বিস্ফোরণ হবে। একটি বিস্ফোরণ হলো, ফেনা উঠলো, উথাল-পাথাল ঢেউ উঠলো, কল্পনা যেন শক্ত কারোর সাথে ধাক্কা খেলো। কি হলো? শক্ত কারোর সাথে ধাক্কা খেলো। এই যে একটার পর একটা বিস্ফোরণ হবে, একটা স্ম্যাশ হবে, একটা ধাক্কা খাবে। এই যে সে আসলো কিন্তু সে কিন্তু পুরো স্মুথলি এবং তার কোনো সমস্যা নাই। সে ভুলে গেছিল তার সত্তা, সে ভুলে গেছিল তার কন্ট্রোল, সে ভুলে গেছিল যে সে একজন আম মনুষ্য, সে একজন মানুষ, এটা সে ভুলে গিয়েছিল। সে মনে করছিল যে আমি একজন অশরীরী আত্মা, আমি অ্যাঞ্জেল বা আমার মধ্যে কোনো নাই, লিমিটেশন নাই। তো এই লিমিটেশন ছাড়া কিন্তু সে চলে গেছে একেবারে গভীরে। কোথায় চলে গেছে? একেবারে গভীরে, এবং পেয়ে গেছে তার সবচাইতে বড় মাছটা। তখনই একটা স্ম্যাশ হয়ে গেল। তখনই কি হলো? একটা ধাক্কা খেলো সে। একটা বিস্ফোরণ হলো। ফেনা উথাল-পাথাল ঢেউ উঠলো। বিস্ফোরণ হওয়ার পরেই আমরা জানি যে পানিতে যখন বিস্ফোরণ হয় সুনামি বলে তাকে। কি বলা হয়? সুনামি। তো আপনারা সুনামি বানানটা একটু দেখে নেন। TSUNAMI, সুনামি। তো এই সুনামি এটি একটি ভূমিকম্প। এই ভূমিকম্পটা হয় কোথায়? আর্থকোয়েক হয়, এটি হয় হচ্ছে আম আ ইন দ্য সি, আর্থকোয়েক ইন দ্য সি, এটাকে বলা হয় সুনামি। তো এই সুনামিটা একটি বিস্ফোরণ হয়েছে, এবং বিস্ফোরণ হওয়ার পরে কি হচ্ছে? ফেনা উঠলো। তো আমরা জানি যেহেতু সুনামি হয়েছে তখন তো ঝড় উঠবে। ঝড় ওঠা মানে পানির নিচে ঝড় যখন উঠেছে, পানির নিচে ঝড় ওঠার সঙ্গে, সঙ্গে কিন্তু পানি উথাল-পাথাল করা শুরু করেছে এবং ফেনা ফোম উঠতে শুরু করেছে। কল্পনা যেন শক্ত কারো সঙ্গে ধাক্কা খেলো। এই কল্পনা এখন কি হলো? শক্ত কারো সাথে ধাক্কা খেলো, ড্যাশ করলো। There was an explosion, there was foam and confusion. এখানে উথাল-পাথাল, কনফিউশন মানে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। The imagination had dashed. কল্পনা ধাক্কা খেলো। Itself against something hard. কোনো কঠিন শক্ত কোনো কিছুর সাথে কল্পনা ধাক্কা খেলো। মেয়েটি স্বপ্নময়তা থেকে জেগে উঠলো। মেয়েটি এরপরে কি করলো? স্বপ্নময়তা থেকে জেগে উঠলো। ধাক্কা খাওয়ার পরে আমরা জানি যে আমরা তো ঘুমেই থাকি। ঘুমের মধ্যে কিন্তু আমরা কোথায়, কোথায় কোন দূর দেশে, কোন চিলমারি বন্দর, কোন সমুদ্র, হিমাচল, কোথায় আমাদের টেকনাফ, তেঁতুলিয়া, কোথায় আমাদের জাফলং, কোথায় আমাদের মাধবকুণ্ড, কোথায়, কোথায় আমরা চলে যাই স্বপ্নময়তার মধ্য দিয়ে। কিন্তু যখনই আমাকে কেউ এসে ধাক্কা দেয়, "এই সবাই হয়ে উঠছে, উঠে পড়ো।" অথবা যখনই আমার অ্যালার্মটা বেজে ওঠে, অ্যালার্ম যখনই আমার কানের কাছে বেজে ওঠে, তখনই কিন্তু আমি সেই স্বপ্নমত থেকে জেগে উঠি। সে মূলত সবচেয়ে তীব্র ও কঠিন বিপর্যস্ত অবস্থায় পড়ে গেল। এতক্ষণ যে অবস্থায় ছিল সেই সম্মোহন থেকে যখন সে বের হয়ে আসলো, তখন সে খুবই বিপদে পড়ে গেল। আমরা জানি যখন আমরা স্বপ্ন থেকে বের হয়ে আসি তখন আমাদের মনটা খারাপ হয়ে যায়। আমরা অ অস্বস্তি বোধ করি। The girl was roused from her dream. সে কি করলো? জেগে উঠলো। She was indeed in a state of the most acute and difficult distress. She was indeed in a state of the most acute and difficult distress. acute মানে তীব্র, difficult মানে হচ্ছে কঠিন। তার মানে সে সবচেয়ে কঠিন অবস্থায় সে পড়ে গেল। সোজা কথায় বলতে গেলে সে এমন কিছু নিয়ে ভাবলো, শরীর নিয়ে কিছু ভাবলো, কামাবেগ নিয়ে ভাবলো, যা মেয়েদের বলা ভালো দেখায় না।